গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ পরিবর্তন করে জনগণতন্ত্রী বাংলাদেশ করার সুপারিশ করেছে সংবিধান সংস্কার কমিশন। তবে এই ধরনের নজির বিশ্বের কোথাও নেই বলে মন্তব্য করেছেন সংবিধান বিশেষজ্ঞ শাহদ্বীন মালিক। এছাড়াও ৩০০ আসনে ১০ ভাগ তরুণ প্রজন্মের প্রতিনিধিত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন রাজনীতিবিদরা। কিছু প্রস্তাব বিএনপির ৩১ দফার সাথে সাংঘর্ষিক বলেও মনে করছেন দলটির তথ্য ও গবেষণা সম্পাদক। এই মুহূর্তে পাওয়া তথ্য মতে আমরা জানতে পেরেছি, সব মামলায় খালাস পাওয়ায় ১৭ বছর পরে কারামুক্ত হলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। আমাদের সহকর্মী রয়েছে সেখানে, আনোয়ার সাদাত নূর। নূর, এই মুহূর্তে আপনি কেন্দ্রীয় কারাগারের সামনে কি অবস্থা দেখতে পাচ্ছেন? আমরা এই মুহূর্তে জেল গেটের ঠিক বাইরেই অপেক্ষা করছি। এখানে হাজারো নেতাকর্মীর ভিড় ঢল আমরা দেখতে পাচ্ছি যে ১৭ বছর পরে তাদের প্রিয় নেতা কারামুক্তিতে বাইরে আসছেন, সেই আনন্দে কিন্তু হাজারো নেতাকর্মী, সাধারণ জনগণ, জনতা কিন্তু এই রাস্তায় জেল গেটের সামনে ভিড় করেছে। সেই নেতাকর্মীদের উচ্ছ্বাস কিন্তু জেল গেটের এই সীমানা ছাড়িয়েও মেইন রাস্তা, মানে প্রধান সড়ক যেটা, সেই সড়কেও উঠে দাঁড়িয়েছে। ফলে এখন কিন্তু কিছুক্ষণের সময় আমরা দেখতে পাচ্ছি যান চলাচল পুরোপুরি রূপে বন্ধ রয়েছে। আর ওদিকে জেল গেটের ঠিক ভেতরের উল্টা পাশেই আমরা দেখছি যে ১৭ বছর পরে কারামুক্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর একটি গাড়ির হুড খোলা ছাদের একটি গাড়িতে উঠে নেতাকর্মীদের উদ্দেশ্যে হাত নাড়ছেন। তিনি ইতিমধ্যে কারা কর্তৃপক্ষের যে প্রক্রিয়া সেটি সম্পূর্ণ করে বের হয়েছেন, কিন্তু এখনো জেল গেটের বাইরে আসেননি। তাকে সংবর্ধনা দিতে, তাকে রিসিভ করে নিতে হাজারো নেতাকর্মী জেল গেটের বাইরেই অপেক্ষা করছেন। এবং জেল গেট বলা যায় যে এক প্রকার তারা মানে যে জনস্রোত, সে জনস্রোতে অবরুদ্ধ হয়ে আছে, যার ফলে তাকে বহন করে নিয়ে আসা গাড়িটি এখনো বাইরে বের হতে পারেনি। তবে তারা বাইরে বের হওয়ার জন্য সেই প্রচেষ্টা চালাচ্ছেন। পাশাপাশি তাকে অভিনন্দন জানানোর জন্য, তাকে সাদর সম্ভাষণ জানানোর জন্য, ফুলেল শুভেচ্ছা জানানোর জন্য তার হাজারো ভক্ত নেতাকর্মীরা কিন্তু ঠিক জেল গেটের বাইরে অবস্থান নিচ্ছেন। আমরা দেখেছি যে কারোর হাতে ফুলের তোড়া, ফুলের মালা, জাতীয় পতাকা এবং বাবরের ছবি সম্বলিত ব্যানার, ফেস্টুন নিয়ে তারা অপেক্ষা করছেন এবং নানান স্লোগানে এই মুহূর্তে জেল গেটের চারিপাশ মুখরিত। একটি আনন্দ উৎসব, আনন্দ স্লোগান বয়ে যাচ্ছে বলা যায় জেল গেটের সামনে। যে তাদের প্রতীক্ষিত যে সময়, দীর্ঘ ১৭ বছরের, নেতাকর্মীরা বলছেন যে দীর্ঘ ১৭ বছর ধরে তারা প্রতীক্ষায় আছেন এই দিনটির বা এই সময়ের, যে তাদের প্রিয় নেতা, সাহসী নেতা তিনি বের হবেন, আবার তাদের দলকে নতুন করে সাজাবেন, তাদের শক্তিকে আরো সমুন্নত করবেন এবং তার যে স্পৃহা, ক্ষিপ্রতা, সেই বেগে বা সেই আলোকেই তিনি আবার নতুন করে যোগদান করবেন এবং রাজনৈতিক তৎপরতা শুরু করবেন, এমন প্রত্যাশা তার নেতাকর্মীদের মধ্যে। তাকে সাদর সম্বোধন জানাতে কিন্তু ইতিমধ্যে কেন্দ্রীয় নেতাদের পক্ষ থেকে অনেকে ভেতরে ঢুকেছেন এবং তাকে বের করে নিয়ে আসছেন এবং জেল গেটের বাইরে হাজারো নেতাকর্মী অবস্থান করছেন। এর মধ্যে আমরা বেশ কয়েকজনের সাথে কথা বলেছি যারা নেত্রকোনা ৪ আসন, মানে নেত্রকোনা, মোহনগঞ্জ, খালিয়াজুড়ি থেকে এসেছেন। তারা তাদের মানে বাবর, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর যে আসন থেকে নির্বাচন করতেন, সেই নির্বাচনী আসনের অনেক নেতাকর্মী এসেছেন। তারা অনেকে ২-৩ দিন আগে থেকে এই জেল গেটের বাইরে এসে অপেক্ষা করছেন যে তাদের প্রিয় নেতা কবে বা কখন ছাড়া পাবে, সেই অপেক্ষাতে তারা আছেন। তারা চাইছেন যে প্রথমেই যেন তাদের সাথে দেখা হয়, সেই উচ্ছ্বাস, সেই আনন্দ ভাগাভাগি করে নিতে তারা এখানে এসেছেন। এবং তারা বলছেন যে তাদের যে প্রিয় নেতা, পাশাপাশি তাদের ঘরের ছেলে, যেহেতু নেত্রকোনার, তারা বলছেন যে ঘরের ছেলেকে ঘরে ফিরিয়ে নিতে তারা আবেগ আপ্লুত, তারা আগে থেকে অপেক্ষা নিচ্ছেন। এবং নেত্রকোনা জুড়েও বাবরের অপেক্ষায় সেখানকার স্থানীয় বাসিন্দা সহ নেতাকর্মীর অপেক্ষায় আছেন যে তাদের প্রিয় নেতা এবং তাদের ছেলে কখন ঘরে ফিরবে সেই অপেক্ষায়। নেতাকর্মীদের প্রত্যাশা, তারা বলছেন যে তারা তাদের প্রিয় ভাই এবং নেতাকে মুক্ত করে নিয়ে নেত্রকোনায় যাবেন, সেখানে হাজারো নেতাকর্মী তাদের অপেক্ষায় আছে। সেই আশা কিন্তু তারা ব্যক্ত করছেন।
পাশাপাশি কিন্তু এখানে আমরা যে নিরাপত্তা আইন শৃঙ্খলা পরিস্থিতি বা নিরাপত্তা কর্মীদের যে উপস্থিতি সরব সেটাও আমরা খেয়াল করছি। এই এই মুহূর্তে কিন্তু আমরা দেখছি যে লুৎফুজ্জামান বাবরকে বহন করা গাড়িটি জেল গেটের খুব কাছাকাছি চলে এসেছে। আসলে এই জনস্রোত জনসমুদ্র ঠেলে গাড়িটি বের হতে বেশ বেগ পেতে হচ্ছে এমনটাই আমরা দেখতে পাচ্ছি, কেননা তাকে অভিনন্দন জানাতে যে বিপুল জনসমাগম হয়েছে নেতাকর্মীর, সেই ঢল দীর্ঘ সময় থেকে সকাল থেকেই কিন্তু জেলগেটের সামনে অপেক্ষা করছেন তাদের প্রিয় নেতাকে অভিনন্দন জানাতে, সাদরে গ্রহণ করে বরণ করে নিতে। সেই ভিড় কিন্তু এখনো জেলগেটের সামনে, যার ফলে কিন্তু তাকে বহন করা গাড়িটি বের হয়ে আসতে এখনো বেশ সময় নিচ্ছে। আমরা দেখছি যে অনেক জনতার সেখানে সমাগম ঘটেছে। উচ্ছ্বসিত জনতাদের মধ্যে কারো সঙ্গে আপনার কথা হয়েছে কিনা, বা কারা কর্তৃপক্ষর সঙ্গে কি কোনো কথা হয়েছে কিনা আপনার? কারা কর্তৃপক্ষ আসলে সকাল থেকে আমাদেরকে যেমনটি জানাচ্ছিলেন যে 1টা-2টার দিকে তিনি বের হতে পারেন, সেরকমটাই কিন্তু আগে থেকে কারা কর্তৃপক্ষ আমাদেরকে আভাস দিয়ে রেখেছেন। যে নির্দিষ্ট সময় তখন জানাতে পারেনি, তবে বলে রেখেছিলেন 1টা-2টা, এবং সেই সময়কে অনুমান করেই কিন্তু নেতাকর্মীদের ঢল শুরু হয়েছে। সকাল থেকেই কিন্তু নেতাকর্মীরা জড়ো হতে শুরু করে এই কারা জেল গেটের সামনে। ফলে অন্যান্য যে কারাবন্দী যারা বের হয়েছেন আজকে, বা যারা কারা কর্তৃপক্ষের অনুমতি নিয়ে তাদের পরিবার পরিজনের সাথে দেখা করতে এসেছিলেন, তারা কিন্তু সেই সুযোগ মানে তাদের অনুমতিপত্র থাকা সত্ত্বেও কিন্তু তারা সেই সুযোগ পাননি, কেননা জেলগেটের বাইরে নেতাকর্মীদের যে প্রচন্ড ভিড়, সে ভিড় ঠেলে তারা অনেকেই ভেতরে যেতে পারেননি। আবার এই ভিড় শান্ত করতে কারা কর্তৃপক্ষ অনেককে কিন্তু ভেতরে যেতে অনুমতি দেননি। বলা যায় যে জেল গেটের সামনে যেমন নেতাকর্মীদের বা সাধারণ উৎসুক জনতার একটি ভিড় ছিল যে কখন তাদের প্রিয় নেতা বের হবেন, বাইরে আসবেন, একই সাথে কিন্তু কারা কর্তৃপক্ষ তাদের প্রস্তুতি ছিল বা তারা সেই প্রস্তুত হয়েছিলেন যে কখন এই যে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তিনি বের হবেন এবং এই প্রক্রিয়াটি সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায় নির্বিঘ্নে, যেন কোনো ধরনের এখানে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি না হয়। তারা কিন্তু সেই দিকে আগে থেকেই সজাগ ছিলেন এবং এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করে রাখা হয়েছে যেন কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি না হতে পারে। আমরা দেখছি যে লুৎফুজ্জামান বাবরকে বহন করা গাড়িটি ঠিক জেলগেটের সামনে এসে উপস্থিত হয়েছে। এখানে হয়তো জেলগেট থেকে বের হওয়ার যে প্রক্রিয়া, সেই আনুষ্ঠানিক প্রক্রিয়ার কিছুটা অধ্যায় বাকি আছে, সেটি পূরণ করা হচ্ছে। এর পরেই হয়তো জেলগেট থেকে তিনি জেলগেটের এপারে মানে যে গেট, সেই গেট পার হবেন এবং সেই গাড়িটিকে বের করার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা চেষ্টা করে যাচ্ছেন। তারা সে জেলগেটের সামনে যে ভিড়, সেই ভিড় ঠেলে সরানোর চেষ্টা করছেন। আমরা দেখতে পাচ্ছি যে আস্তে আস্তে জেলগেটের সামনে যে একটি অবরুদ্ধ অবস্থা ছিল জনসমাগম এবং জনস্রোতে, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের অনুরোধে এবং তাদের সহযোগিতায় সেই ভিড়টি আস্তে ক্রমেই সরতে শুরু করেছে। জেলগেটের রাস্তাটি ফাঁকা করে দেওয়া হচ্ছে এবং লুৎফুজ্জামান বাবরকে বহন করে নিয়ে আসা সেই গাড়িটি ঠিক এখন জেলগেটের সম্মুখেই দাঁড়িয়ে আছে এবং আমরা দেখতে পাচ্ছি যে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়ে লুৎফুজ্জামান বাবর জনতার উদ্দেশ্যে হাত নাড়ছেন। তার প্রিয় নেতা কর্মীদেরকে তিনিও পাল্টা সম্ভাষণ জানাচ্ছেন, তাদেরকে তাদের উদ্দেশ্যে তিনিও শুভেচ্ছা বার্তা দিচ্ছেন। আমরা কিন্তু ঠিক এই বলা যায় যে তিনি জেল গেটের যে গেট, সেই গেট পার করে ঠিক কারামুক্তি সেই অবস্থা আর প্রমাণ করলেন এবং তিনি বলা যায় যে জেল গেটের বাইরে মানে জেলের যে সীমানা, সেই সীমানার বাইরে চলে এসেছেন এবং সাধারণ জনগণের মধ্যে মিলিত হয়েছেন একজন নেতা হিসেবে। সংগ্রহ করতে থাকুন। একেবারে জনতার ভিড়ে আমরা দেখতে পাচ্ছি যে সেই এলাকা একেবারেই তিল ধারণের ঠাঁই নেই। আপনার সঙ্গে পরবর্তীতে আমরা আবারও যোগাযোগ করব। সব মামলায় মুক্তি পাওয়ার পরে 17 বছর পর কারামুক্ত হলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। এই বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আনোয়ার সাদাত নূর। লক্ষ্মীপুরে জামায়াত নেতা ডাক্তার ফয়েজ আহমদ হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ
41 জনকে আসামি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করা হয়েছে। সকালে নিহতের ছেলে ডাক্তার হাসানুল বান্না বাদী হয়ে তার বাবাকে গুলি করে ও ছাদ থেকে ফেলে হত্যার এই অভিযোগ করেন। অন্য আসামিদের মধ্যে শেখ হাসিনার সামরিক উপদেষ্টা তারেক আহমদ সিদ্দিকী, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর ও র্যাবের কর্মকর্তাও রয়েছেন। পরিবারের অভিযোগ, 2013 সালের 13ই ডিসেম্বর রাতে র্যাবের স্টিকারযুক্ত একটি গাড়িতে সশস্ত্র লোকজন ডাক্তার ফয়েজ আহমেদের বাসায় যান। এ সময় তাকে নিজের বাসার ছাদে নিয়ে গুলি করে নিচে ফেলে দেওয়া হয়। এ হত্যাকাণ্ডের তদন্ত করে সুষ্ঠু বিচারের দাবি ভুক্তভোগী পরিবারের। থানা পুলিশের কাছে যাওয়ার মতো অবস্থা ছিল না। আমরা দীর্ঘদিন আত্মগোপনে থাকতে হয়েছে, নিজেদের যান বাজাতে আমাদেরকে সরে যেতে হয়েছে। যিনি একজন মানবিক চিকিৎসক ছিলেন এবং তৎকালীন জেলা জামাত ইসলামী নায়েবে আমির ছিলেন, তার হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের আশায়, আমরা ন্যায় বিচার প্রাপ্তির আশায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আমরা অভিযোগ দাখিল করেছি। আপনারা দেখছেন বিরতিহীন সংবাদ দুপুর। সংবাদে অন্যান্য খবরের সাথে আরও যা থাকছে। আন্দোলনের মুখে হোটেল রেস্তোরাঁয় বর্ধিত ভ্যাট বাতিল, 5% বহাল রেখে প্রজ্ঞাপন রোববার। রাজধানীতে এইচএমপি ভাইরাসে আক্রান্ত নারীর মৃত্যু, ছিল নানা সংক্রমণ ও শারীরিক জটিলতাও। আন্দোলনের মুখে হোটেল রেস্তোরাঁর বর্ধিত ভ্যাট বাতিল করেছে এনবিআর। ফলে আগের 5% ভ্যাটই বহাল থাকছে। নতুন করে জারি করা হবে প্রজ্ঞাপন। সকালে আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ডে সাংবাদিকদের একথা জানায় এনবিআর। এর আগে এনবিআরের সামনে ভ্যাট প্রত্যাহারে রেস্তোরাঁ মালিক সমিতি মানববন্ধন করে। পরে এনবিআরের ঘোষণাকে সাধুবাদ জানান মালিক সমিতি। আগামী রোববারের মধ্যে নতুন করে ভ্যাট কমানোর প্রজ্ঞাপন জারির আহ্বান জানায় রেস্তোরাঁ মালিক সমিতি। পাশাপাশি সব রেস্তোরাঁকে ভ্যাটের আওতায় আনারও দাবি জানান তারা। শুধুমাত্র রেস্তোরাঁ সেবার ক্ষেত্রে যেহেতু সিদ্ধান্তটা হয়েছে পুনর্বিবেচনা করার, এবং তাদের এটা পুনর্বিবেচনা করার মতো যথেষ্ট গ্রাউন্ড ছিল, এটা তারা সরকারকে বোঝাতে সক্ষম হয়েছে। তাদের যে পত্র দিয়েছে সেই পত্রটিতে তারা বিশদভাবে উল্লেখ করেছে যে এটাতে কী ধরনের ক্ষতি হতে পারে, যে কারণে সরকার এটি পুনর্বিবেচনা করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। সরকারকে সাধুবাদ জানাই, এনবিআরকে ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই, এবং এনবিআর যে চেয়ারম্যান মহোদয় আসছেন, আমরা মনে করি হি ইজ ভেরি ডাইনামিক। আমরা মনে করি উনি আমাদের সাথে বসলে আমরা ডেফিনেটলি একটা ওয়ে দেখাতে পারবো কি করে রেভিনিউ 10 গুণ বাড়ানো যায়। হিউম্যান মেটানিউমো ভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে ভর্তি হওয়া সঞ্জিদা আক্তার মারা গেছেন। বুধবার সন্ধ্যা 7টার দিকে তিনি মারা যান। চিকিৎসকরা জানান, গত 11 জানুয়ারি হাসপাতালে ভর্তি হন সঞ্জিদা আক্তার। তার কিডনি রোগ, রক্তের সংক্রমণ সহ নানা জটিলতা ছিল। তার বয়স হয়েছিল 30 বছর। 2017 সালে এইচএমপি ভাইরাস বাংলাদেশে প্রথম শনাক্ত হয়। এর আগে মৃত্যুর খবর পাওয়া যায়নি। এদিকে বাংলাদেশে হিউম্যান মেটানিউমো ভাইরাস বা এইচএমপিভির বিস্তার ঠেকাতে গত সোমবার বিশেষ নির্দেশনা জারি করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। নির্দেশনায় এইচএমপিভির বিষয়ে সতর্কতামূলক অবস্থান নিতে বলা হয়। সীমান্ত হত্যার বিচার দাবিতে মার্চ ফর ফেলানি পদযাত্রা করছে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সকাল 10টায় কুড়িগ্রামের কলেজ মোড় বিজয় স্তম্ভ থেকে শুরু হয় এই কর্মসূচি। এর আগে সংক্ষিপ্ত সমাবেশে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সমন্বয়ক সার্জিস আলম বলেন, কাঁটা তারে ঝুলে থাকা ফেলানির মরদেহের মতো বাংলাদেশের সার্বভৌমত্ব ভারতের হাতে ঝুলেছিল। তিনি হুঁশিয়ারি দেন, ক্ষমতায় থাকতে ভবিষ্যতে কেউ যদি কোনো দেশ বা গোষ্ঠীর দালালি করে তার পরিণতিও হবে পতিত হাসিনার মতো। এ সময় সীমান্ত হত্যার বিচার, সীমান্তে প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার নিষিদ্ধ ও কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের ফেলানির নামে হলের নামকরণের দাবি জানান তিনি। পরে নাখারগঞ্জ এলাকায় ফেলানির বাড়ির অভিমুখে মিছিল করা হয়। বাংলাদেশের এই যে ছাত্র জনতা, যে ছাত্র জনতা অভ্যুত্থান করে নতুন বাংলাদেশ দিয়েছে, সেই ছাত্র জনতা আর কোনদিন নতজানু রাষ্ট্রনীতি মেনে নিবে না। কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে ভারতের কাছ থেকে 200 একর জমি ফেরত পাচ্ছে বাংলাদেশ। উদ্ধার করা জমিতে সীমানা পিলার স্থাপন করবে বিজেপি।
বুধবার দৌলতপুর সীমান্তের 40 পাড়ায় পদ্মা নদীর চর সংলগ্ন এলাকা পরিদর্শন করেন বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ মারফুল আবেদিন। এ সময় শূন্যরেখায় বিএসএফের চরভদ্রা কোম্পানি কমান্ডার সহ বিএসএফের টহল দলের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পরে সাংবাদিকদের বলেন, উদ্ধার এলাকায় অস্থায়ী পিলারের অবস্থান ও মার্কিং সঠিক রয়েছে। ওই অংশে বিজিবির নিয়মিত টহলও রয়েছে। আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী দুই দেশের প্রতিনিধির উপস্থিতিতে চূড়ান্তভাবে সীমান্ত পিলার স্থাপনের কাজ শুরু হবে শিগগিরই। এর আগে পদ্মার ভাঙন ও প্রাকৃতিক দুর্যোগের কারণে দুই দেশের সঠিক সীমানা নির্ধারণে জটিলতা তৈরি হয় দৌলতপুর অংশে। গত সেপ্টেম্বরে বিজিবি বিএসএফের এক বৈঠকে প্রায় 200 একর জমির মালিকানা বাংলাদেশকে বুঝিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়। তারা ইতিমধ্যেই আমাদের সার্ভে অফ বাংলাদেশের কাছে চিঠি দিয়েছে। আগামী 19শে জানুয়ারি আমাদের পূর্ববর্তী 6টি পিলারের যে সংস্কার কার্যক্রম হবে, সেটির পরবর্তীতেই আমাদের এখানে চূড়ান্তভাবে পিলারও ইনশাল্লাহ নির্মাণ হবে। ট্রাইব্যুনালের তদন্ত ও বিচারের স্বার্থে যে কোনো অফিসে নথি চাইলে প্রসিকিউশনকে দিতে বাধ্য থাকবে কর্তৃপক্ষ। দুপুরে ট্রাইব্যুনালে এসব তথ্য জানান চিফ প্রসিকিউটর। এদিকে জুলাই অগাস্ট আন্দোলনের সব তথ্য উপাত্ত স্থায়ীভাবে সংরক্ষণে এনটিএমসি ও বিটিআরসিকে নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। এ বিষয়ে আরও জানাতে ট্রাইব্যুনাল চত্বর থেকে যোগ দিয়েছেন আমাদের সহকর্মী জাহিদুল বাশার। জুলাই অগাস্ট আন্দোলনের সব তথ্য উপাত্ত স্থায়ীভাবে সংরক্ষণে এনটিএমসি এবং বিটিআরসিকে ট্রাইব্যুনাল নির্দেশ দিয়েছে। এ বিষয়ে আদালত থেকে আর কি বলা হয়েছে? ধন্যবাদ আপনাকে। দেখুন, জুলাই আগস্ট গণহত্যা মানবতা বিরোধী অপরাধের বিচার কার্যক্রম কিন্তু যত দিন যাচ্ছে তত আরও এর কলেবার বাড়ছে। তথ্যপত্র, হিউজ তথ্যপত্র একত্রিত হচ্ছে। এখন এর আগেও ট্রাইব্যুনাল বলেছিলেন যে পুরো বিচারিক প্রক্রিয়াটাই কিন্তু নির্ভর করছে প্রমাণের উপরে, তথ্য উপাত্তর উপরে। এখন এগুলো সংরক্ষণের জন্য যে জায়গায় যেখানে যেভাবে দরকার সেই জায়গায় সেখানে তারা যাবেন এবং সেটি সংগ্রহ করবেন। কিন্তু সেই ক্ষেত্রে অনেক সময় আইনগত কিছু বাধা বিপত্তি থাকে, সেগুলোর জন্য একেবারে সরাসরি আদালতের অর্ডার তারা নিয়েছেন, আদেশ নিয়েছেন। আজকে ট্রাইব্যুনাল থেকে চিফ প্রসিকিউটরকে সেই নির্দেশনা দেওয়া হয়েছে তাদের সাবমিশনের ভিত্তিতে। সেখানে কয়েকটি বিষয় আসছে, কিছুটা আপনি বলছিলেন। যেমন এখানে একেবারে এনটিএমসি, যেটা জানেন যে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার, যেটি সেখানে এবং বিটিআরসি তাদের যে সার্ভারে যে সমস্ত তথ্যপত্র থাকে সেগুলো একটা নির্দিষ্ট সময় পরে সেগুলো কিন্তু আবার ডিলিট হয়ে যায়, নতুন করে আবার সেখানে তথ্যপত্র যুক্ত হয়। তো সেই ক্ষেত্রে নির্দেশ দেওয়া হয়েছে, বিশেষ করে জুলাই আন্দোলন শুরু থেকে শেষ পর্যন্ত এই সময়ের ভিতরে যত কল রেকর্ডস আছে, যা যা তথ্যপত্র তাদের কাছে আছে, সেগুলো অক্ষুণ্ণ অবস্থায় স্থায়ীভাবে সংরক্ষণ করতে হবে বিশেষ সার্ভারে, কারণ এগুলো যে কোনো সময় বিচারের জন্য এখানে লাগবে। আরেকটি বিষয়, বাংলাদেশের যত বেসরকারি মোবাইল অপারেটরস আছে, একই সাথে ইন্টারনেট প্রোভাইডার আছে, তাদের কাছে অনেক ডিজিটাল তথ্য উপাত্ত আছে। সেগুলো তাদেরকে যখন এই ট্রাইব্যুনালের তদন্ত বিচারের স্বার্থে যখন যেভাবে লাগবে তাদেরকে দিতে নির্দেশ দেওয়া হয়েছে। এবং ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম অথবা তদন্ত সংস্থা তারা যখন চাইবে যে তাদের নেটওয়ার্ক ব্যবহার করা, তাদের সার্ভারে ঢোকা, সেইগুলো যাতে এরা পারে সেই নির্দেশনাও কিন্তু আদালত দিয়েছে। একই সাথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন কিন্তু খুব কঠোর আইন এবং এই বিচারের মানদণ্ড অক্ষুণ্ণ রাখতে এখানে আগে থেকে এই সুযোগটি ছিল এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে সেই নির্দেশনা আগে থেকেই দেওয়া ছিল। আজকে চিফ প্রসিকিউটর সেটা আবারও জানিয়েছেন, যখন যে অফিসের যে নথি তারা চাইবে বিচারের স্বার্থে সেটি তারা দিতে বাধ্য থাকবে। প্রয়োজনে এই প্রসিকিউটর অথবা তদন্ত সংস্থা সেটি সিজ করতেও পারবে, সেই বিষয়টিও কিন্তু আসছে। তারপরেও তারা আদালতের নির্দেশনাটি আজকে নিয়েছেন যাতে করে এই ব্যাপারে কোনো ধরনের ধোঁয়াশা না থাকে। আরেকটি বিষয়, আজকে ট্রাইব্যুনালে আরও দুটো গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে। একটি হচ্ছে, আপনি জানেন যে 2013 সালে খুবই আলোচিত সেই সময়ে র্যাব লক্ষ্মীপুরের জামাতের নায়েবে আমিরকে 3 তলার বাসার উপরে নিয়ে গুলি করে তাকে ভুট করে ফেলে দিয়ে সেখানে তাকে হত্যা করেছিল, সেই অভিযোগ রয়েছে। সেই সময় ব্যাপকভাবে আলোড়ন তুলেছিল। আজকে তার ছেলে ডাক্তার হাসানুল বান্না সে এসে তার বাবার সেই মৃত্যুর জন্য অভিযোগ দায়ের করেছেন। আর কিছুক্ষণ আগে, এই কয়েক মিনিট আগে, মীর মুগ্ধের নাম একেবারে এই আন্দোলনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। কোটা আন্দোলনের সময় 18 জুলাই উত্তরার আজমপুরে নিহত হয়েছিল, তার ভাই সহ পরিবার এসেছে। মুগ্ধের যে নিহত হওয়ার যে ঘটনা, সেই ঘটনায় তারা অভিযোগ দায়ের করছে। কিছুক্ষণের মধ্যেই তারা ব্রিফিং করবে, আমরা বিস্তারিত জানতে পারবো যে কাদের কাদের আসামি করা হচ্ছে সেখানে। জাহিদুল বাশার জানাচ্ছিলেন আদালত চত্বর থেকে ট্রাইব্যুনালের বিস্তারিত তথ্য। ভোর থেকে রাজধানীতে ঠান্ডা বাতাস বয়ে যাওয়ায় বেড়ে গেছে শীতের অনুভূতি। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ ঢাকার তাপমাত্রা গতকালের তুলনায়
1 ডিগ্রি কমেছে। এছাড়া উত্তরাঞ্চল সহ দেশের বিভিন্ন অঞ্চলের তাপমাত্রাও কমেছে। রোদ উঠলেও ঠান্ডা বাতাসের কারণে তার প্রভাব থাকবে কম। রোববার থেকে সারা দেশের তাপমাত্রা আরও কমে কোথাও কোথাও মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এই অবস্থা 2 থেকে 3 দিন অব্যাহত থাকতে পারে। তবে চলতি মাসে তীব্র শীতের শঙ্কা নেই। শীতের অনুভূতি ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি পর্যন্ত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সকাল 9টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় তেঁতুলিয়ায় 10.5 ডিগ্রি সেলসিয়াস। এ সময় ঢাকার তাপমাত্রা ছিল 16 ডিগ্রি সেলসিয়াস। শৈত্যপ্রবাহ বা তাপমাত্রা একেবারে কমে যেন প্রায় দুর্যোগের মতো চলে আসবে এজন পরিস্থিতি আপাতত সম্ভাবনা নেই। তবে এখন যেভাবে চলছে আগামী 2 দিন পরে তাপমাত্রা কিছুটা কমে যাবে, এরপর আবার 2 দিন বা 3 দিন পরে তাপমাত্রা আবার কিছুটা বৃদ্ধির দিকে থাকবে। অর্থাৎ মোটামুটি এই মাসে আপাতত এইভাবে চলতে থাকবে। বিশ্বে আজও বায়ু দূষণের শীর্ষে রয়েছে ঢাকা। দ্বিতীয় স্থানে আছে কঙ্গোর রাজধানী কিনশাসা। বিশ্বের 125টি নগরীর মধ্যে ঢাকার এই অবস্থান নির্ধারণ করেছে সুইজারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান আইকিউইআর। এর মানসূচকে বৃহস্পতিবার সকাল 8:30টার দিকে ঢাকায় বায়ুর মান 242। এটিকে খুব অস্বাস্থ্যকর হিসেবে বিবেচনা করা হয়। দেশের অন্যান্য বিভাগীয় শহরের মধ্যে চট্টগ্রামের বায়ুর মান 93, রাজশাহীতে 167 আর খুলনায় 165 বলে জানা গেছে। বায়ু দূষণের পরিস্থিতি নিয়মিত তুলে ধরে আসছে আইকিউইআর। বাতাসের মান নিয়ে তৈরি করা এই লাইভ বা তাৎক্ষণিক সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত সেই সম্পর্কে তথ্য দেয় ও সতর্ক করে। সেই সতর্কবার্তায় নগরবাসীকে আইকিউইআরের পরামর্শ, বাইরে বের হলে সুস্বাস্থ্যের জন্য অবশ্যই মাস্ক পরতে হবে।